হাই এভরিওয়ান। তাহলে 12-এর চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে আমাদের 11-এর কিছু কিছু টপিক দরকার পড়ে। তাহলে সেই সম্পর্কে ক্ল্যারিটি না থাকলে ওই 12-এর যে জিনিসগুলো তোমরা পড়বে সেগুলো ঠিকঠাক করে বোঝা যাবে না। হলো, তাহলে যেসব জিনিসগুলো তোমাদের অর্গানিকের ক্ষেত্রে 12-এ কাজে লাগবে, তো সেই সব জিনিসগুলো একটু রিভাইজ করে নিলে 12-এর জিনিসগুলো আবার ক্ল্যারিটি আসবে। ওকে, তাহলে অর্গানিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রকম অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট তৈরি হয়। তো সেই ইন্টারমিডিয়েটগুলো হতে পারে কার্বোক্যাটায়ন বা কার্বো অ্যানায়ন, বা হতে পারে সেটা ফ্রি রেডিক্যাল। তো সেইগুলোর স্থায়িত্ব মানে স্টেবিলিটি কার বেশি কার কম, অথবা তুমি যদি কোনো একটা অ্যাসিডের আম্লিকতা বলতে যাও যে অ্যাসিডটা বেশি আম্লিক না কম আম্লিক, অথবা কোনো একটা ক্ষারের ক্ষারকীয়তা সম্পর্কে বলতে যাও যে ক্ষারটা বেশি ক্ষারীয় না কম ক্ষারীয়, তো এইগুলো ব্যাখ্যা করার জন্য তোমার বিভিন্ন ইলেকট্রনিক ইফেক্ট সম্পর্কে জানতে হয়। হয়েছে? তাহলে ইলেকট্রনিক ইফেক্টগুলো কী কী আছে, তাহলে যেগুলো জেনারেলি আমাদের 12-এর ক্ষেত্রে কাজে লাগবে, তো সেই সম্পর্কিত ডিসকাশনের মধ্যেই থাকবো। বেশি ডিটেলসে এখানে পড়ার সেরকম কোনো দরকার নেই, কারণ অত কিছু যদি পড়ো তাহলে 12-এর জিনিসগুলো ঠিকঠাক করার পড়তে পারবে না, বেশি সময় পাবে না। হলো, তাহলে যে জায়গাগুলো একদমই দরকার সেই সমস্ত জায়গাগুলো জাস্ট পড়ে বেরিয়ে যাব। হলো, তাহলে এই ইলেকট্রনিক ইফেক্টগুলো হচ্ছে তোমার ইন্ডাকটিভ, ইলেকট্রোমারিক, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন। তাহলে এইগুলো জেনারেলি আমাদের কাজে লাগবে। তো জাস্ট এই ইফেক্টগুলো কীভাবে কোনো একটা স্টেবিলিটি বা স্থায়িত্বে ইম্প্যাক্ট ফেলে বা প্রভাব দেখায়, বা কোনো অ্যাসিডের আম্লিকতা বা ক্ষারের ক্ষারকীয়তা ব্যাখ্যার ক্ষেত্রে এদের প্রভাব কী, সেগুলো আমরা দেখব। হলো, তাহলে ফার্স্টে আছে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ কথাটা এসছে ইন্ডাকশন থেকে। ইন্ডাকশন, তাহলে ইন্ডাকশন কথার অর্থ হচ্ছে আবেশ। হলো, তাহলে এই আবেশ জিনিসটা অর্গানিকের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে। তাহলে ধরো একটা কার্বন চেনে, তাহলে এখানে ধরো অনেকগুলো কার্বন আছে, এটা কার্বন চেন, তার সাথে অন্য একটা অ্যাটম বা পরমাণু সিএল লেগে আছে। সিএল মানে হচ্ছে ক্লোরিন। হলো, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি হয়। তাহলে কার্বনের চেয়ে যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তো ইলেকট্রনগুলো ক্লোরিন নিজের দিকে টেনে রাখবে, তাহলে ইলেকট্রনগুলো মাঝে না থেকে ক্লোরিনের দিকে সরে থাকবে। তাহলে যেহেতু ইলেকট্রনের ঘনত্বটা ক্লোরিনের দিকে সরে থাকছে, তার জন্য ক্লোরিনটা হয়ে যাবে ঋণাত্মক আধানযুক্ত বা পার্সিয়ালি নেগেটিভ চার্জড হয়েছে। তাহলে ক্লোরিনের মাথায় ওজন থাকবে ডেল্টা মাইনাস, মানে পার্সিয়ালি নেগেটিভ চার্জটা ক্লোরিনের মাথায় থাকবে যেহেতু ইলেকট্রন ঘনত্বটা ওর দিকে সরে আছে। তাহলে এই পাশের কার্বনটার মাথায় থাকবে পার্সিয়ালি পজিটিভ চার্জ। হলো, এরপরে যেহেতু এই চেনের মধ্যে আবার কার্বন অ্যাটম আছে, তো সেখানেও এই সিএল তার প্রভাবটা দেখাতে পারবে, কারণ ওই একটা চেনের মধ্যে কার্বনগুলো আছে। তাহলে সিএল কী করবে, এই যে কার্বন কার্বনের মধ্যে বন্ড, সেখান থেকেও ইলেকট্রন ডেন্সিটি টানবে। কিন্তু এই কার্বন আর সিএলের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটিটা টানতে পেরেছিল, এই ক্ষেত্রে ততটা টানতে পারবেনি, কারণ ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি টানবে, কিন্তু আগেরটার মতো পারবেনি। তার জন্য এখানে ডেল্টা ডেল্টা প্লাস, মানে যদি এখানে -100 হয়, ইলেকট্রন টানার জন্য নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, সাপোজ -100, তো আমি এটা ধরে নিচ্ছি যে +100, কারণ এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি অনেকটা টেনেছে। এর পাশের কার্বনটা থেকে অতটা ইলেকট্রন ডেন্সিটি টানতে পারবেনি, কারণ ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তার জন্য ধরে নিচ্ছি এটা হচ্ছে +90, মানটা কমে যাচ্ছে, তার জন্য ডেল্টা ডেল্টা প্লাস দেখিয়েছি। তাহলে এটা কী হবে, ডেল্টা 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 প্লাস, মানে এখান থেকে আবার ইলেকট্রন ডেন্সিটি কম টানবে, কারণ ডিস্টেন্সটা আরও বেশি। তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে +80। হলো, এরপরেরটা 4 ডেল্টা প্লাস, এক্ষেত্রে ধরো +70। তাহলে দূরত্ব যত বাড়বে ওই প্রভাবটা তত কমতে থাকবে, তাই না? আচ্ছা, এরপরে যদি এখানে সিএলের জায়গায় একটা অন্য কোনো অ্যাটম থাকে, আমি ধরে নিচ্ছি যে ওই কার্বন জেনে একটা অন্য অ্যাটম এলআই আছে, লিথিয়াম। তাহলে লিথিয়াম কী হয়, কার্বনের চেয়ে ইলেকট্রো পজিটিভ মানে ও ইলেকট্রন পুশ করবে। হলো, যদি ইলেকট্রন পুশ করে তাহলে কী হবে, নিজে হয়ে যাবে ডেল্টা প্লাস, কারণ ওর থেকে ইলেকট্রনটা দূরে সরে যাচ্ছে আর কার্বনের দিকে চলে যাচ্ছে। তাহলে কার্বন তখন হয়ে যাবে ডেল্টা মাইনাস, মানে সাপোজ এটা যদি +100 হয়, এটা হয়ে যাবে সাপোজ -100, কারণ ইলেকট্রনটা কার্বনের দিকে সরে গেছে। এরপরে তার পাশের কার্বনের দিকে অতটা ভালো করে সরতে পারবেনি, কারণ এলআই থেকে ওই কার্বনের ডিস্টেন্সটা বেশি, এই কার্বনটার ডিস্টেন্স এলআই থেকে বেশি, তার জন্য ওখানে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি পরিমাণে সরতে পারবেনি। তাহলে ওটা হবে ডেল্টা ডেল্টা মাইনাস। তাহলে সাপোজ এটা হয়ে গেল তোমার, এক সেকেন্ড,
এটা সাপোজ হয়ে গেল -90 হলো। এরপরে এই কার্বনটাতে এখানেও ইলেকট্রন ডেন্সিটিটা মাঝে প্রায় মাঝেই থেকে যাবে, খুব একটা বেশি দূরে সরতে পারবে না, কারণ এলআইয়ের থেকে ডিস্টেন্সটা বেড়ে গেছে। তাহলে এটা হয়ে যাবে ট্রিপল ডেল্টা মাইনাস, সাপোজ ধরে নিচ্ছে -80 হলো। তাহলে দূরত্বের সাথে সাথে এই যে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশ এর প্রভাবটা কমতে থাকে, হয়েছে। এরপরে প্লাস আই ইফেক্ট আর মাইনাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট মানে কি, যদি কোনো গ্রুপ কোনো জায়গায় ইলেকট্রন পুশ করে বা ঠেলে, তাহলে সেই গ্রুপগুলোকে বলা হয় প্লাস আই ইফেক্টিং গ্রুপ হলো। তাহলে এটা কি বলবে যে ইলেকট্রন পুশ বা ঠেলা, হয়েছে। তাহলে মাইনাস আই ইফেক্ট মানে কি, যদি কোনো জায়গায় ইলেকট্রন পুল হয় বা কেউ ইলেকট্রন টানে, তাহলে সেই গ্রুপগুলোকে বলা হবে মাইনাস আই ইফেক্টিং গ্রুপ। তাহলে এখানে সিএল যেহেতু ইলেকট্রন টানছিল নিচের দিকে, তো এই জন্য এটাকে বলা হবে মাইনাস আই ইফেক্টিং গ্রুপ। এলআই যেহেতু ইলেকট্রন পুশ করছিল, এটাকে কী বলা হবে, প্লাস আই ইফেক্টিং গ্রুপ হলো। তাহলে এখানে প্লাস আই ইফেক্টিং গ্রুপ কারা, মানে কারা ইলেকট্রন পুশ করতে পারে এবং কতটা পুশ করতে পারে সেটার একটা ট্রেন্ড আছে, মানে কার বেশি কার কম হলো। তাহলে এই সম্পর্কিত ট্রেন্ডটা কী আছে, যে প্রথমে এনএইচ মাইনাস, মানে এনএইচ মাইনাস সবচেয়ে বেশি ইলেকট্রন পুশ করতে পারবে। তারপরে আছে ও মাইনাস, মানে এটা তার চেয়ে কম পুশ করতে পারবে। তারপরে আছে সি ডবল ও মাইনাস। তারপরে আছে এই যে টার্ড বিউটাইল গ্রুপটা CH3 ওটা কার্বনের সাথে অ্যাটাচড, তো এটা আবার কার চেয়ে বেশি, CH3 আইসোপ্রোপাইল গ্রুপ। তারপরে CH2CH3 ইথাইল গ্রুপ, তারপরে মিথাইল গ্রুপ, তারপরে ডাইটেরিয়াম হলো। তাহলে এটা হচ্ছে ট্রেন্ড। তাহলে এই গ্রুপগুলোর মধ্যে যদি তোমার বলা থাকে যে কোনটার প্লাস ইফেক্ট বেশি, সেটা তুমি বলতে পারবে। তাহলে সবচেয়ে বেশি কার, এনএইচ মাইনাস, মানে এ সবচেয়ে ভালো ইলেকট্রন পুশ করতে পারবে। এখানে যতগুলো আছে সবগুলোই পুশ করতে পারবে, কিন্তু সবচেয়ে ভালো কে পারবে, এনএইচ মাইনাস, তারপরে ও মাইনাস। তো এইভাবে আস্তে আস্তে কমে কমে যাবে আর কি। আচ্ছা, মাইনাস আই ইফেক্টিং গ্রুপ, এই ট্রেন্ডটা কার, NR3 প্লাস SR2 প্লাস, এই আরগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ, NH3 প্লাস NO2, তারপরে CN COOH FCl BrI হলো। তাহলে এখানে যতগুলো গ্রুপ আছে সবগুলো ইলেকট্রন টানতে পারবে, কিন্তু সবচেয়ে ভালো কে টানবে, NR3 প্লাস, যেখানে আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, তারপরে SR2 প্লাস। তো এইভাবে কমে কমে যাবে আর কি। তাহলে মাইনাস ইফেক্টের সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন টানবে, কিন্তু সবচেয়ে ভালো কে টানবে, NR3 প্লাস হলো। তাহলে এখানে মনে রাখতে হবে যে কোনগুলো প্লাস আই ইফেক্ট দেখায়, কোনগুলো মাইনাস আই ইফেক্ট দেখায়, আর কার প্লাস আই ইফেক্ট বেশি, কার মাইনাস আই ইফেক্ট বেশি বা কম হলো। তাহলে এগুলোর অ্যাপ্লিকেশনটা কি, 1 নাম্বার হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, C প্লাস মানে কার্বোক্যাটায়ন হলো। আচ্ছা, তাহলে যেহেতু প্লাস আই ইফেক্টিং গ্রুপ ইলেকট্রন পুশ করে, আবার কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, ওখানে ইলেকট্রন ঘাটতি থাকে, তাহলে যে ইলেকট্রন ওখানে পুশ করতে পারবে সে ওকে স্টেবল করতে পারবে। তাহলে প্লাস আই ইফেক্টিং গ্রুপগুলো কী করবে, ও স্থায়িত্ব বাড়াবে। আচ্ছা, মাইনাস আই ইফেক্টিং গ্রুপ কী করে, ইলেকট্রন টানে। তাহলে কার্বোক্যাটায়নে অলরেডি ইলেকট্রন নেই, C প্লাস হয়ে আছে, মানে ইলেকট্রন ওখানে নেই, তো ওখান থেকে তুমি যদি ইলেকট্রন টানো সেক্ষেত্রে কী হবে, তার স্টেবিলিটি কমে যাবে। তাহলে প্লাস আই ইফেক্টিং গ্রুপ কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ায়, আর মাইনাস আই ইফেক্টিং গ্রুপ কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কমায়। কেন, কারণ প্লাস আই ইফেক্টিং গ্রুপ ইলেকট্রন পুশ করে, আর মাইনাস আই ইফেক্টিং গ্রুপ ইলেকট্রন পুল করে বা টানে হলো। আচ্ছা, এরপর একটা উদাহরণ দিচ্ছি, ধরো CH3CH2 প্লাস এটা আছে, আরেকটা আছে NO2 CH2 প্লাস। তাহলে একটু আগেই দেখলে যে CH3 দেখায় প্লাস আই ইফেক্টিং মানে ইফেক্ট, আর NO2 দেখায় মাইনাস আই ইফেক্ট। তাহলে প্লাস আই কী করে, ইলেকট্রন পুশ করে। তাহলে এখানে যদি ইলেকট্রন ওই CH2 প্লাসের দিকে পুশ করে বা কার্বোক্যাটায়নের দিকে পুশ করে, তাহলে ইলেকট্রনের ঘাটতিটা কমে যাবে, তাই না, ইলেকট্রন ওকে দিচ্ছে তো। তাহলে কার্বনের মাথায় ইলেকট্রন থাকেনি, ইলেকট্রন কেউ ওকে দিচ্ছে, তাহলে সেটা স্টেবল হবে। আর NO2 কী আছে, মাইনাস আই ইফেক্ট, মানে ইলেকট্রন টানবে। তাই ইলেকট্রন যদি টানে, একেই তো কার্বোক্যাটায়নের ইলেকট্রন নেই, তাহলে টানলে ইলেকট্রন ঘনত্বটা আবার কমে যাবে,
তাই না? তার জন্য আনস্টেবল হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে এটা বেশি স্টেবল হলো। আচ্ছা, এরপরে ধরো CH3 CH2 প্লাস এটা আছে, আরেকটা আছে তোমার CH3 CH3 প্লাস। তাহলে কার্বোক্যাটায়নের সাথে এই প্রথমটার ক্ষেত্রে দেখো একটা CH3 লেগে আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো CH3 লেগে আছে হলো। তাহলে এখানে একটা CH3 প্লাস আই দেখাচ্ছে, এখানে দুটো CH3 প্লাস আই দেখাচ্ছে হলো। তাহলে প্রথমটার ক্ষেত্রে একজন ইলেকট্রন পুশ করছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দুজন ইলেকট্রন পুশ করছে, মানে দুটো গ্রুপ ইলেকট্রন পুশ করছে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে ইলেকট্রন পুশ ভালো হবে, কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রন ওখানে কম আছে, তো ইলেকট্রন যদি পুশ হয় তাহলে স্টেবিলিটি বা স্থায়িত্ব বেড়ে যাবে। তাই দুটোর মধ্যে এই দ্বিতীয়টা বেশি স্টেবল হলো। আচ্ছা, এরপরে কার্ব অ্যানায়নের স্থায়িত্ব হলো। তাহলে কার্ব অ্যানায়নের ক্ষেত্রে কী হবে, যেহেতু কার্বনের ইলেকট্রন ডেনসিটি বেশি আছে এখানে, তাহলে যে ইলেকট্রন ওর কাছ থেকে টেনে নেবে সে ওর স্থায়িত্ব বাড়াবে, আর যে ইলেকট্রন পুশ করবে সে ওর স্থায়িত্ব কমাবে। তাহলে ধরে নাও যে CH3 CH2 মাইনাস এটা আছে, আর আছে NO2 CH2 মাইনাস। তাহলে কার্বনের মাথায় ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে CH3 প্লাস আই এফেক্ট দেখাবে, মানে ইলেকট্রন পুশ করবে, আর NO2 মাইনাস আই এফেক্ট দেখাবে। তাহলে ইলেকট্রন ডেনসিটি অলরেডি বেশি আছে, কেউ যদি আবার পুশ করে তার স্টেবিলিটি কমে যাবে। আচ্ছা, NO2 মাইনাস আই এফেক্ট দেখায়, তাই ইলেকট্রন টানবে, তাহলে ওখানে অলরেডি ইলেকট্রন বেশি আছে, আর যদি ওখান থেকে টানো তুমি ইলেকট্রনটা, ওর স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে এটা বেশি স্টেবল হলো। তো এই দুটো জানলেই হবে আপাতত, কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়নের স্থায়িত্ব। এরপরে বাদবাকি যদি কিছু কাজে লাগে তো সেটা ক্লাসে করিয়ে দেবো হলো। তো এটা গেল ইন্ডাকটিভ ইফেক্ট।